এসএসসি 26 আজকের লেকচারে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কে। তো গতিতে প্রথমে আছে আমাদের স্থিতি এবং গতি এই টপিকটি। তো দেখো, স্থিতি বিষয়টা কি? ধরো কোনো একটা প্রসঙ্গ কাঠামো নিলাম, সেই প্রসঙ্গ কাঠামোর সাথে মানে সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলা হয়। আর এই অবস্থান অপরিবর্তন থাকলে তখন তাকে বলা হয় স্থিতি। আর যদি আমাদের পরিবর্তন ঘটে তখন তাহলে আমরা বলি গতি। তারপর দেখো, বিভিন্ন প্রকার গতি আছে আমাদের বইয়ের ভেতরে। আমাদের যে মেইন বইটা আছে সেই মেইন বইটা তুমি এখানে খুলবা, খুলে দেখবা এখানে লেখা আছে স্থিতি, গতি। টপিকটা জাস্ট একটু রিডিং করবা। তারপর আমরা ফাইনাল যে বিষয়গুলো আমাদের লাগবে আমি বলে দিচ্ছি, কোন জিনিসগুলো তোমাকে এমসিকিউর জন্য পড়তে হবে আর সিকিউর জন্য কী কী লাগবে সেটা আমি একটু পরেই পড়ে দিচ্ছি। তো দেখো, বিভিন্ন প্রকার গতি আছে। বিভিন্ন প্রকার গতির মাঝে তোমাকে পড়তে হবে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি। এগুলো থেকে জাস্ট এমসিকিউ হয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে এই যে পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। তাহলে পর্যায়বৃত্ত গতিটা কি? দেখো, পর্যায়বৃত্ত গতি থেকে আমরা এখানে আমাদের কাজটা শুরু করি। তাহলে ধরো যে এইটা একটা আমাদের ঘড়ি। এই ঘড়িতে আমাদের এখানে কি থাকে? এখানে হচ্ছে 12, এখানে 3, এখানে 6, এখানে হচ্ছে 9, তারপরে 1, 2 এরকম করে আমাদের 12টা ঘন্টা থাকে। সো আমি যদি একটি ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা কল্পনা করি, তাহলে দেখো, আমি যদি ঘন্টা মানে আওয়ারের কল্পনা করি তাহলে এখানে হচ্ছে 12 ঘন্টা, 12 ঘন্টা। তারপর যদি আমি মিনিট কল্পনা করি তাহলে এখানে কত মিনিট? 60 মিনিট। এবং যদি আমি সেকেন্ড কল্পনা করি তাহলে এখানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এই যে আমার এখানে ঘন্টা হইলে 12 ঘন্টা পরে ওই একটা বিন্দু অতিক্রম করবে, মিনিট কল্পনা করলে 60 মিনিট পর বিন্দু অতিক্রম করবে। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করার যে গতি সেই গতির নামই হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর সরল স্পন্দন গতি কি? পর্যায়কালে অর্ধেক সময় যেদিকে যাবে বাকি অর্ধেক একই পথে বিপরীতে ফিরে আসবে, তার নামই হচ্ছে সরল স্পন্দন গতি। তাহলে এগুলো আমরা সচরাচর জানি, এগুলো একটু পড়ে নেবা। এরপরে আছে আমাদের ভেক্টর রাশি। ধরো ভেক্টর রাশি এবং হচ্ছে স্কেলার রাশি। তো ভেক্টর রাশি এবং স্কেলার রাশিটা দেখো, স্কেলার রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন পড়ে, এখানে দিকের কোনো প্রয়োজন পড়ে না। যেমন হচ্ছে তোমার হচ্ছে যে সময়, এখন বাজে সাপোজ ধরো রাত 9টা, তাহলে রাত 9টা 9 এখানে হচ্ছে তোমার কি 9টা PM। তার মানে এটা কি 9টা একটা সময় বোঝালো, এর কি কোনো দিক আছে? দিক নাই। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্কেলার রাশি। ভেক্টর রাশি যেখানে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন পড়ে তাকে বলা হয় ভেক্টর রাশি। যেমন হচ্ছে আমাদের কি সরণ, আরও আছে ত্বরণ ইত্যাদি ব্যাপারগুলো, যেগুলো আমাদের হচ্ছে সময়ের সাথে দিকটা মানে মানের সাথে দিক উভয়টা আমাদের অ্যাডজাস্ট করা থাকবে, সেটাকে হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এখানে আমরা স্কেলার এবং ভেক্টর রাশি বুঝতে পারলাম। এরপরে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে দেখো আমাদের সরণ এবং দূরত্ব। তাহলে এই যে দূরত্ব ও সরণ, দূরত্ব ও সরণ এই টপিকটার সম্পর্কে আমরা আলোচনা করে আমরা ম্যাথে ফিরে যাব, এখান থেকে যে টাইপের ম্যাথ হয়। তাহলে দূরত্ব এবং সরণটা আসলে কি? তো দেখো, সাপোজ ধরো এটা তোমার হচ্ছে বাসা। তাহলে এটা তোমার বাসা, সেই বাসা থেকে তুমি বিভিন্ন পথে তুমি মনে করো স্কুলে যাচ্ছ, তো এটা তোমার স্কুল, এটা তোমার স্কুল। তো বাসার এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। এই যে তুমি যে পথে গিয়েছো এটার নামই হচ্ছে আমাদের দূরত্ব, এবং আদি বিন্দু থেকে এবং শেষ বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তার নামই হচ্ছে সরণ। দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা, একক হচ্ছে মিটার। আর সরণকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের এস দ্বারা, একক হচ্ছে মিটার। ঠিক আছে? তাহলে দেখো, এখন আমরা এই দূরত্ব, সরণ ইত্যাদি রিলেটেড যে ম্যাথগুলো আছে একটু, যেহেতু তোমাদের এটা এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য, সো আমরা এখানে অতিরিক্ত বিষয়গুলো আমরা পড়ে সময় নষ্ট করবো না, যতটুকু আমাদের দরকার আমরা ঠিক ততটুকু এখানে পড়ব। সো দেখো, এখানে বলা হয়েছে যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি, টপিক নাম্বার দূরত্ব ও সরণ সম্পর্কে। দূরত্ব আর সরণ কাকে বলে সেটা আমরা দেখে নিছি। তো দেখো, এখানে আমাদের এক্সাম্পল 1-এ বলছে দুটি ভেক্টর রাশির মান যদি 7 মিটার এবং 5 মিটার হয় তাহলে এদের যোগফল নির্ণয় করো। তাহলে এদের যোগফলটা কি? সেই যোগফলটা এখন আমরা নির্ণয় করে দেখাবো। এখানে আমরা প্রশ্নগুলো দেখাচ্ছি, এর পাশাপাশি এখানে সলভটা আমি করে দেখাচ্ছি। তাহলে সলভ, এই যে সলভ হচ্ছে 1 নাম্বারের।
একটু মনোযোগ দিয়ে ক্লাসটা একটু দেখার চেষ্টা করো। তাহলে দেখো এখানে তুমি লিখবা যে ভেক্টর রাশি দুটির দিক যদি, এই যে দেখো, দিক যদি একই হয় তবে তাদের যোগফল হবে 7 + 5 = হচ্ছে 12 মিটার। আর যদি ভেক্টর রাশি দুটির দিক বিপরীত হয়, তাহলে মনে করো বিপরীত হয়, তাহলে বিপরীত যখন বলা হবে তখন আমাদের কি হবে, বিয়োগ হবে। তাহলে এই যে 7 - 5 = হচ্ছে 2 মিটার। এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। যখন বলবে দিক একই দিকে তখন হবে যোগ, যখন বিপরীত দিকে বলবে তখন হবে বিয়োগ। একের অ্যান্সার শেষ। এখন দেখো আমরা 2 নম্বর প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। 2 নম্বর প্রশ্ন বলছে যে 2 নম্বর এক্সাম্পল 2, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরে তার সরণ নির্ণয় করো। তাহলে সরণ নির্ণয় করার জন্য আমরা এখন দেখি, এখানে বলা হয়েছে যেহেতু ব্যক্তিটি বৃত্তাকার মাঠ, মানে ধরো এইরকম একটা গোল একটা বৃত্তাকার একটা পথ আছে, হ্যাঁ, এই পথে বৃত্তাকার পথে কী করতেছে, বৃত্তাকার মাঠে 2.5 পাক, মানে যেটাকে বলা হয় 2.5 পাক আর কি। মনে করো এখান থেকে শুরু করছে, 1 পাক দিয়েছে, আর 1 পাক দিয়েছে, আর 1 পাক মনে করে এইরকম একটা অর্ধেক জায়গায় আছে, তাহলে ওখান থেকে শুরু করছে এখানে আছে। তো তাই প্রথম 2 পাক শেষে ব্যক্তিটি মাঠে তার আদি অবস্থান থেকে ফিরে আসবে। তাহলে কি আদি অবস্থানে 2 পাক মারলে ফিরে আসবে না, এখান থেকে শুরু করছে, এবং পরবর্তী যে হাফ পাকটা দিয়েছে শেষে মাঠের আদি অবস্থানের বিপরীত অবস্থান করবে, মানে এখান থেকে মনে করো শুরু করছে আদি অবস্থান, তার বিপরীত অবস্থানে অবস্থান করবে। তাহলে সেই চিত্রটা আমাদের ধরো এখান থেকে সে দৌড়ানো শুরু করছিল এবং 1 পাক দিছে, আর একটা পাক দিছে, আর দ্বিতীয় পাকে মানে 2.5 নাম্বার পাকে সে এখানে এসে অবস্থান করতেছে, ঠিক আছে, ওকে। তাহলে চিত্র হতে তখন আমরা যে চিত্রটা আঁকাইলাম মনে করো সেই চিত্র হতে পাই ব্যক্তিটির সরণ। তাহলে সলভ নাম্বার 2, তাহলে সলভ নাম্বার 2 এখানে আমরা লিখতে পারি ব্যক্তিটির সরণ। তাহলে ব্যক্তিটির সরণ এস ইকুয়াল হচ্ছে মাঠের, এই যে মাঠের ব্যাস, মাঠের কি ব্যাস, ব্যাসটা কেন হলো একটু পরে বলে দিচ্ছি, থামো। তাহলে 2 ইন্টু মাঠের ব্যাসার্ধ, মাঠের ব্যাসার্ধ কেন হচ্ছে দেখাচ্ছি, 2 ইন্টু মাঠের ব্যাসার্ধ হচ্ছে কত মিটার দেওয়া ছিল, 100 মিটার। এই যে 100 মিটার ব্যাসার্ধ দেওয়া ছিল বৃত্তাকার পথ, তাহলে 100 দুগুণ হচ্ছে কত, 200 মিটার। এটাই হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখানে তোমার প্রশ্ন হতে পারে যে স্যার মাঠের ব্যাস এবং মাঠের ব্যাসার্ধ বুঝতে পারলাম না। দেখো এখান থেকে যেহেতু দৌড়ায় যাচ্ছে, আমরা সচরাচর কী জানি, কোনো একটা বৃত্ত আছে, এরকম করে আমরা একটা আঁকাইলাম, তো মাঝে হয় কি কেন্দ্র থেকে এই যে কোনো একটা পথ পর্যন্ত এটাকে বলা হয় আর মানে কি ব্যাসার্ধ। তো এই পাশে হয়েছে আর, এবং এই পাশেও তোমার মনে করো ধরো তুমি যদি দাও এই পাশে, মানে কেন্দ্র থেকে এই পাশে হলো আর, তাহলে আর মানে এইটুকু ব্যাসার্ধ, ব্যাসের দ্বিগুণ মানে হচ্ছে ব্যাস, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত, এটা পুরোকে কি বলা হচ্ছে, এই যে পুরা টান মানে এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পুরোটাকে বলা হয় ব্যাস, এবং অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক। তাহলে এই যে দেখো এখানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ মানে কি আর, এই যে ব্যাস আছে এই ব্যাসের হচ্ছে অর্ধেক, ব্যাসের হচ্ছে কি অর্ধেক। তাহলে এই যে 2টা আমি যদি এখানে দিই তাহলে দেখো এই যে ব্যাসার্ধ 2টা এখানে আসলে হবে গুণন 2 ইকুয়াল হচ্ছে ব্যাস। তাহলে এই যে ব্যাস সমান আমি লিখতে পারি ব্যাসার্ধ গুণন 2। তো এই যে মাঠের ব্যাস সমান কি লিখছি, 2 ইন্টু মাঠের ব্যাসার্ধ, 2-র জায়গাতে 2 বসালাম, মাঠের ব্যাসার্ধ 100 বসালাম, 100 দুগুণে 200 হলো। তাহলে এই 2টা কই থেকে আসছে বুঝতে পারছো? এভাবে এই বেসিকগুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা অনেক সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবো। 2 নাম্বার এক্সাম্পল শেষ। এখন আমরা দেখব এক্সাম্পল নাম্বার 3। একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর পরিধির 3-4 অংশ গমন করে, ছেলেটির সরণ কত হবে? তাহলে চলো এটার সমাধান দেখার চেষ্টা করি। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। ধরো সাপোজ এটা হচ্ছে বৃত্ত,
এবং এখানে মাঝখানে কেন্দ্রবর, এটাকে আমি এরকম করে ভাগ করে নিলাম। সো ধরো এটা এ, এরপরে এই দিক দিয়ে তোমার হচ্ছে যে দৌড়াচ্ছে, এটা হলো তোমার সি, এই অংশকে ধরলাম ডি, এই অংশকে ধরলাম হচ্ছে বি, এই বৃত্ত বরাবর দৌড়াচ্ছে। সো এখন দেখো, যেহেতু ওখানে বলা ছিল, তো ধরি ও কেন্দ্র বিশিষ্ট, এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের এ বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে এ বি সি, ধরো এ সি বি, মানে এটাকে এইভাবে বলা যেতে পারে এ সি ডি বি, পথে ছেলেটি বৃত্তের 3/4 অতিক্রম করে বি বিন্দুতে আসে। তাহলে দেখো এই যে এটাকে যদি আমরা 4 খণ্ডতে ভাগ করি, তাহলে দেখো এখানে 1 খণ্ড, এখানে 1 খণ্ড, এখানে 1 খণ্ড, তার মানে 3 খণ্ড সে দৌড়ায় এখানে এসে পৌঁছাইছে। তখন হবে ও এ বি, তখন এটাকে বলা যাবে ও এ বি। এই যে ও এ বি, তাই না, একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, যেখানে কিনা তোমার হচ্ছে যে এই যে ও এ সমান সমান ও বি, তাহলে ও এ সমান সমান হচ্ছে ও বি ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধ। আগের অঙ্কে আমরা দেখছি এখানে ব্যাসার্ধ আসলে কোনটা, সে অনুযায়ী এখানে আমরা জানি যে বৃত্তের ধরো এই মাঝখান থেকে কেন্দ্র থেকে অর্ধেক যেটা হয় সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর পুরোটা হচ্ছে আমাদের ব্যাস। তো এখানে আমরা ও এ এবং ও বি পাইছি ব্যাসার্ধ, যেটাতে এখানে আছে আমাদের 20 মিটার, এখানেও আছে আমাদের 20 মিটার। সো চলো এখন এ ও বি বিন্দু দুইটি সরলরৈখিক দূরত্ব হবে ছেলেটির সরণ, মানে এই যে এ থেকে বি পর্যন্ত যে সরলরৈখিক যে দূরত্বটা হবে, এটাই হচ্ছে তার সরণ, এটাই হচ্ছে কি তার সরণ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই, আর এখান থেকে হচ্ছে আমাদের এ বিটা হচ্ছে সরণ। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই, দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতেছি হচ্ছে ধরো এ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের ও বি স্কয়ার প্লাস ও এ স্কয়ার। এটা আগে পিছিয়ে লিখলেও কোনো সমস্যা হবে না। তাহলে যেহেতু এ বি বের করতে হবে, তাই আমি এ বি স্কয়ারকে এখানে রেখে দিলাম। ও বি সমান হচ্ছে আমাদের এখানে 20, তার উপরে স্কয়ার প্লাস এটার মান হচ্ছে 20, তার উপরে স্কয়ার, এই যে 20 এবং 20 সেটা এখানে লিখছি। তারপরে এ বি স্কয়ার ইকুয়াল 20-এর উপর স্কয়ার করলে হচ্ছে 400, এখানে হচ্ছে 400, টোটাল হচ্ছে এ বি সমান সমান এই যে 800, উপরে স্কয়ার ছিল সেটাকে আমরা এখানে দিলে হচ্ছে রুট, অতএব এ বি ইকুয়াল হচ্ছে এই যে 28.28 মিটার হবে। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখলে আমাদের মানটা সেম টু সেম হয়ে যাবে। তো ধরো এরকম ক্যালকুলেটর এখানে নিলাম, আমরা এই যে রুট নিলাম, রুট নিয়ে এই যে 800 দিলাম, দিলে আমাদের মান চলে আসতেছে এত। ঠিক আছে বিষয়টা, ওকে। তাহলে আমাদের এখানে সরণ হচ্ছে, অর্থাৎ এভাবে তুমি লিখতে পারো, অর্থাৎ সরণ সমান সমান 28.28 মিটার, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বর এক্সাম্পল আমাদের শেষ। এখন দেখো আমরা 4 নম্বর এক্সাম্পল দেখি। 4 নম্বর প্রশ্নে বলছে একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, তাহলে দূরত্ব ও সরণের পার্থক্য কত হবে তা নির্ণয় করো। এইটা এখন আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে 4 নাম্বার, এটা হচ্ছে আমাদের সলভ নাম্বার 3 গিয়েছে, এখন আমরা 4 দেখব। তাহলে সলভ নং 4। দূরত্ব দেওয়া আছে কত বলো, দূরত্ব আছে আমাদের এখানে 20 যোগ 8 সমান সমান 28 মিটার। মানে একটি ছেলে সোজা পথে বা একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে এবং একই পথে 8 মিটার ফিরে আসে, এবং এখানে সরণ কত হচ্ছে, তাহলে সরণ হচ্ছে আমাদের 20 - 8, কারণ 20 মিটার গিয়েছে আবার 8 মিটার ফিরে আসছে, তাহলে এখানে হইলো আমাদের কত মিটার, 12 মিটার। এখন পার্থক্য, অর্থাৎ দূরত্ব এবং সরণের পার্থক্য, এই যে পার্থক্য হচ্ছে
28 মাইনাস 12 সমান সমান 16 মিটার। এইটাই হচ্ছে এখানকার পার্থক্য। তাহলে দেখো এই যে এরকম করে গিয়েছিল তোমার হচ্ছে 20 মিটার এবং ব্যাগ এসেছিল ধরো 8 মিটার। তাহলে সরণটা কী হবে? এই যে গিয়েছে এবং আছে, তাহলে ন্যূনতম যে দূরত্ব সেটাকে সরণ বলা হয় না? তাহলে এই যে এই অংশটুকুর নামই হচ্ছে সরণ। এই অংশটুকুর নাম সরণ। আর পুরোটা যোগ করলে হচ্ছে আমার দূরত্ব। দূরত্ব থেকে সরণ বাদ দিলে আমাদের পার্থক্য পেয়ে যাচ্ছি। এক্সাম্পল নাম্বার এখন দেখব 5। তাহলে এক্সাম্পল 5-এ বলছে একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়ে সেখানে সোজা পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করলো। গাড়িটি অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত হবে? তো চলো এটারও সমাধান আমরা দেখি। সলভ নাম্বার হচ্ছে 5। আমরা আগে এটা চিত্র আঁকে বোঝার চেষ্টা করি। দেখো এরকম দেওয়া আছে। সো এটা যাচ্ছিল, প্রথমে গিয়েছে 6 মিটার, 6 এবং এখানে হচ্ছে 8 মিটার, আর এটা হবে আমাদের সরণ। সো এটা হচ্ছে আমাদের সরণ। এখন চলো দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। 6 যোগ 8, 8 6 14 মিটার। সরণ হবে এস ইকুয়াল, ওই যে এখানে আমাদের যেহেতু দেওয়া আছে 6, তার উপরে স্কোয়ার 8, তার উপরে স্কোয়ার, উপরে দিলাম এটা পিথাগোরাসের ওই সূত্র অনুযায়ী আমরা এখানে এটা পেয়ে যাই। তো 6 6 হচ্ছে 36, 8 8 64, টোটাল মিলে হয়ে যাচ্ছে আমাদের 100। তাহলে 100 দিলে এখানে হচ্ছে আমাদের 10। দেখো এই যে রুট 100 হয়ে গেল 10, ঠিক আছে। তাহলে মানের পার্থক্য এখানে লেখো, মানের পার্থক্য ডি মাইনাস এস। দূরত্ব ছিল এখানে 14 আর এখানে হচ্ছে 10 সমান সমান 4 মিটার। 4 মিটার অ্যান্সার শেষ। এভাবে আমরা অঙ্কগুলোর সমাধান করব, ঠিক আছে।